আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বতন্ত্র নির্বাচন করতে পারবে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থী, কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী। অবশেষে জানা গেল মা মেয়েকে কেন হত্যা করলেন গৃহকর্মী। শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত থেকে খোঁড়া হচ্ছে সুড়ঙ্গ, সর্বশেষ অবস্থা কি? যুক্তরাষ্ট্রে ঢুকতে এবার পর্যটকদের মানতে হবে কঠোর শর্ত। সীমান্তে চীন রাশিয়া যুদ্ধ বিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কি হবে সেই আলোচনা উঠে এসেছে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে। তবে এতে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভব নয়। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত 12ই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়। তাদেরকেও সরকার একই জবাব দেয়। ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ, কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি। হাসিনা বিশ্বাস করেন, লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন। গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি। নভেম্বরের 3 তারিখে বিএনপি প্রথম ধাপে 237টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় 4 নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার বিরুদ্ধে। তাতে দলটি প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে। তবে বুধবার এনসিপি যে 125টি আসনে প্রার্থী দিয়েছে তাতে দেখা গেছে দিনাজপুর 3 আসনে শাপলাকলির প্রার্থী আহম শামসুল মুক্তাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনী 1, দিনাজপুর 3 ও বগুড়া 7 আসন থেকে ভোট করবেন তিনি। এছাড়া এই আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম। রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজকে হত্যার ঘটনায় ঘাতক গৃহকর্মী আয়েশাকে মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্মী আয়েশা আক্তারকে ধরে ফেলেন গৃহকর্ত্রী লায়লা আফরোজা। লায়লা ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। তখন ছুরি দিয়ে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও জানায়, ঘটনার দিন বাসা থেকে টাকা পয়সা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় আয়েশা। ফোনটি প্রথমে জেনেভা ক্যাম্প এলাকায় বন্ধ হয়ে যায়। সোমবার সকাল 10টার দিকে মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অনুসন্ধান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরবর্তীতে ফোনটি সাভার এলাকায় চালু হলে পুলিশ সেখানে পৌঁছে আয়েশার শাশুড়িকে পায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় আয়েশা বরিশালের নলসিটি এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে বুধবার সকালে বরিশালের নলসিটি এলাকা থেকে আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি অপারেশন মফিজ খান বলেন, অপরাধীরা অপরাধ করে নানা ধরনের সিমটম রেখে যায়। অপরাধ করে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, পাবেও না। যে কোনো অপরাধী ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার প্রমাণ সে নিজেই রেখে যায়। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনার দিন থেকেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ঘাতক গৃহকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর থানার একটি টিম আজ সকালে বরিশাল থেকে আসামিকে গ্রেপ্তার করেছে। এর আগে সোমবার সকাল 7টা 51 গৃহকর্মী আয়েশা বোরকা পরে লিফটে উঠে 7 তলায় যান। হত্যাকাণ্ডের পর সকাল 9টা 35 মুখে মাস্ক, কাঁধে ব্যাগ ও স্কুল ড্রেস পরে ভবন থেকে বের হয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘাতককে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন SI মাসুম, SI খোরশেদ, SI আক্কেল আলী, SI জসিম ও নারী কনস্টেবল শিল্পী। পুলিশ জানায়, এই অপরাধীর সন্ধান পাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। ঘটনার মাত্র 2 দিনের মধ্যে গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়েছে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা 19 ঘন্টা ধরে চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
বৃহস্পতিবার 11 ডিসেম্বর সকাল থেকে শিশুটি যে গর্তে পড়ে গেছে সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনও শিশুটির সন্ধান মেলেনি। বুধবার 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে মায়ের পিছু পিছু হাঁটতে গিয়ে হঠাৎ 40 ফুট গভীর একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মাত্র 8 ইঞ্চি ব্যাসের সেই অন্ধকার গর্তে পড়ার পরপরই শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ শুরু করে। প্রাথমিকভাবে দড়ি, পাইপ ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চালানো হলেও গর্ত অতিরিক্ত সরু হওয়ায় উদ্ধারকর্মীরা গভীর পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হন। বিষয়টি বিবেচনায় নিয়ে পরে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর দিয়ে পাশে আরেকটি গর্ত খননের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পুরো তানোর উপজেলায় কোনো এক্সকেভেটর পাওয়া না যাওয়ায় উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি হয়। অবশেষে রাত 8টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট দুটি এক্সকেভেটর এনে মাটি খনন শুরু করে ফায়ার সার্ভিস। রাতভর প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোর 6টার দিকে 40 ফুট গভীর নতুন গর্ত খনন সম্পন্ন হয়। এরপর সেখান থেকে শিশুটি যে গর্তে পড়ে গেছে সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে উদ্ধারকর্মীরা। তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, আমরা 40 ফুট গর্ত করেছি। সেই গর্ত থেকে শিশুটি যে গর্তে পড়েছে সেদিকে সুড়ঙ্গ করা হচ্ছে। এখনো শিশুটির দেখা পায়নি, তবে শিশুটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। স্থানীয়রা শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনায় মশগুল। পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার ভিসা মুক্ত বিদেশি পর্যটকদের জন্য এক কঠোর পদক্ষেপ নিতে চলেছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে ভিসা মুক্ত ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে গত 5 বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাস প্রকাশ করতে বাধ্য করা হবে। এএফপির খবরে জানা গেছে, ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এই প্রস্তাবটি 42টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলো, যাদের নাগরিকদের সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হয় না। বর্তমানে এসব দেশের ভ্রমণকারীদের কেবল ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন নামে একটি ছাড়পত্রের জন্য আবেদন করতে হয়, কিন্তু প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ এক্সট্রা আবেদন একটি বাধ্যতামূলক অংশে পরিণত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের গত 5 বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসের পাশাপাশি আরও কিছু উচ্চ মূল্যের তথ্যক্ষেত্র জমা দিতে হবে। তার মধ্যে গত 5 বছরের ফোন নম্বর, 1 দশকের ইমেইল ঠিকানা, পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য। এদিকে অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরও কঠোর করেছে। এই প্রস্তাবের বিষয়ে জনসাধারণের মতামত জানানোর জন্য 60 দিনের সময় নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে 2026 সালের বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টগুলোর আগে এই কঠোরতা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ফুটবল সমর্থকদের প্রবেশকে আরও জটিল করে তুলবে। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিং এর মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। মঙ্গলবার 9 ডিসেম্বর রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে 4টি চীনা J-16 যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। মন্ত্রণালয় জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে A-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি Su-30 যুদ্ধবিমান উঠছিল। রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।